Hey guys, Assalamu alaikum. This is Mohammed Hafizul. Today I want to discuss detailed information about the passage narration. Passage narration is not so much difficult as we think. So let's get started. Okay guys, welcome back to my channel, Magnificent English. আমরা আজকের লেসনে প্যাসেজ ন্যারেশনের রুলসগুলো নিয়ে ডিসকাশন করব। সো ফার্স্ট অফ অল আমাদের কতগুলো রুলস, এখানে আমি 5টা রুলস লিখেছি, একটা একটা করে আমরা বুঝে নেব, তারপরে আমরা একটা এক্সারসাইজ করব এবং রুলস এবং এক্সারসাইজ দুটো জন্য আমরা যখন পাশাপাশি করব তো আমাদের লেসনটা ইজিলি আমরা মনে রাখতে পারবো। ইম্পর্টেন্ট একটা কথা আমাদের মনে রাখতে হবে, যেটা প্যাসেজ ন্যারেশন করার আগে আমার আগের যে ভিডিওসগুলোতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স অ্যান্ড এক্সক্লেমেটিভ সেন্টেন্সের উপরে যে ভিডিওসগুলো আপলোড করেছি সেগুলো আপনারা দয়া করে দেখে নেবেন। তাহলে সেই ভিডিওসগুলো আপনাকে হেল্প করবে আজকের লেসনটাকে ভালো করে বুঝে নিতে। তাহলে চলুন শুরু করা যাক আজকের লেসন। আমাদের আজকের লেসনে এখানে আমরা দেখতে পাচ্ছি রুলস অফ প্যাসেজ ন্যারেশন লেখা আছে বোর্ডের মধ্যে, রাইট? তো ফার্স্ট রুলের মধ্যে আমি যেটা বলবো সেটা হচ্ছে ফাইন্ড আউট স্পিকার, লিসেনার অ্যান্ড রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ। এই 4টা জিনিস আমরা বের করবো ফার্স্ট অফ অল পুরো প্যাসেজটাকে, যে প্যাসেজের মধ্যে কোন জায়গায় স্পিকার আছে, কোন জায়গায় লিসেনার আছে এবং কোন অংশটা রিপোর্টিং ভার্ব এবং কোন অংশটা রিপোর্টেড স্পিচের মধ্যে আছে। এই 4টা জিনিস যদি আমরা সহজে বের করে নিতে পারি এবং আইডেন্টিফাই করতে পারি তাহলে এটা আমাদের জন্য সলভ করাটা সহজ হবে। নাও কাম টু সেকেন্ড রুল, স্টার্ট উইথ রিপোর্টিং ভার্ব। এই 4টা জিনিস বের করার পরে আমি কোনটা দিয়ে স্টার্ট করবো লেখাটা, এখানে 2 নম্বর এটা ক্লিয়ারলি আমি বলছি যে রিপোর্টিং ভার্বের যে পার্টটা আছে এইটা দিয়ে আমরা স্টার্ট করবো আগে। ওকে, নাও কাম টু দ্য থার্ড রুল, এডিশন অফ ওয়ান মোর সেন্টেন্সেস। প্যাসেজ ন্যারেশন এই জন্যই বলা হয় যেই ন্যারেশনের মধ্যে অনেকগুলো স্পিকার এবং লিসেনার অনেকগুলো কথাবার্তা একসাথে মিক্সড থাকে এবং 5, 6, 7, 8 লাইনের মধ্যে একটা প্যাসেজ থাকে, এই জন্যই তাকে প্যাসেজ ন্যারেশন বলা হয়। এবং এখানে একজন স্পিকার সে অনেকগুলো কথা বলে, ওয়ান মোর সেন্টেন্সেস এখানে থাকে। তো সেগুলোকে আমরা অ্যাড করতে গেলে আমাদের আইডেন্টিফাই করতে হবে সেই অ্যাড করা এক্সট্রা যে কথাগুলো আছে সেগুলোকে অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরি না ইম্পারেটিভ আছে, এই টাইপগুলো আইডেন্টিফাই করে আমরা এই রুলস ফলো করে, এখানে কতগুলো ওয়ার্ডস আমি দিয়েছি এগুলো ফলো করে আমরা সেটাকে অ্যাড করব। তাহলে যদি এক্সট্রা ওয়ান মোর সেন্টেন্সটা যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমি অ্যাড করতে গেলে কী করবো, অ্যান্ড অ্যাডেড। আরেকটা যদি আমাদের সামনে থাকে তাহলে লিখবো যে অ্যাগেইন অ্যাডেড। পরে যদি আরও আমরা অ্যাড করি তাহলে ফার্দার অ্যাডেড। যদি এক্সট্রা যে আরও কথাটা সেটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে অ্যান্ড আস্কড, অ্যাগেইন আস্কড, ফার্দার আস্কড, এইভাবে আমরা এটাকে আলাদা আলাদা করে অ্যাড করে নেব। এবং এরপরে যদি দেখা যায় না এটা এখানে মাঝখানে একটা ইম্পারেটিভ আছে তাহলে আমরা বলবো যে অ্যান্ড অর্ডার্ড, অ্যান্ড অ্যাডভাইসড, অ্যান্ড রিকোয়েস্টেড, এইগুলো লিখে আমরা তাদেরকে অ্যাড করব। যদি অবজেক্টিভ হয় তাহলে অ্যান্ড প্রেইড, অ্যান্ড উইস্ট। আর যদি সেটা এক্সক্লেমেটরি হয় তাহলে কীভাবে অ্যাড করবো, অ্যান্ড এক্সক্লেমড উইথ জয় অথবা অ্যান্ড এক্সক্লেমড উইথ সরো। যদি আনন্দ হয় তাহলে অ্যান্ড এক্সক্লেমড উইথ জয় দিয়ে অ্যাড করবো, আর যদি দুঃখ বোঝায় তাহলে অ্যান্ড এক্সক্লেমড উইথ সরো দিয়ে আমরা সেটাকে অ্যাড করবো। ওকে, নাও কাম টু নাম্বার 4, রুল 4-এ ইয়েস অথবা ন, এই দুটো শব্দ প্রায়ই প্যাসেজ ন্যারেশনের মধ্যে দেখা যায়। তখন অনেকে ভুলে যায় ইয়েস থাকলে কী হবে, ন থাকলে কী হবে। অনেকে ইয়েসের জায়গায় ইয়েস, নয়ের জায়গায় ন লিখে ফেলে, কিন্তু না, আমাদেরকে তার নির্দিষ্ট পার্টিকুলার রুলস চেঞ্জ করার, ওয়ার্ডগুলো চেঞ্জ করার, রিপ্লাই করে আমাদেরকে কীভাবে নতুন ওয়ার্ড অ্যাড করতে হবে সেটা এখানে লেখা আছে। যেমন আমরা যদি ইয়েস পাই তাহলে ইয়েসটাকে উঠিয়ে কী লিখবো, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এটা আমরা লিখবো। লিখে তারপরে ফার্দার অংশ যেটা থাকে সেটাকে আমরা অ্যাড করবো। নাও কাম টু অ্যানাদার ওয়ার্ড দ্যাট ইজ ন। যদি ন পাই তাহলে নটাকে উঠিয়ে কী লিখবো, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেইড দ্যাট, এটা লিখে আমরা বাকি অংশটাকে অ্যাড করলেই তখন আমাদের সাকসেসফুলি ন এবং ইয়েসটাকে উঠিয়ে সামঞ্জস্যতা রেখে প্যাসেজ ন্যারেশনের সাথে আমরা এটাকে ইজিলি সলভ করতে পারবো। নাও কাম টু দ্য লাস্ট ওয়ান, দ্যাট ইজ ইন্ডিকেটিভ মুড চেঞ্জিং। যেমন স্যার, ম্যাডাম, ব্রাদার, সিস্টার, এই ওয়ার্ডসগুলো যদি আমরা রিপোর্টেড স্পিচের মধ্যে পাই তাহলে তাদেরকে কীভাবে আমরা চেঞ্জ করব। ওকে, এগুলোকে আমরা টান দিয়ে সামনে নিয়ে আসবো। সামনে নিয়ে এসে স্যার, ম্যাডাম, ব্রাদার, সিস্টার, এই ওয়ার্ডগুলো যে কোনো একটা থাকবে সেটাকে চেঞ্জ করে লিখবো যে অ্যাড্রেসিং এজ স্যার অথবা অ্যাড্রেসিং এজ ম্যাডাম, অ্যাড্রেসিং এজ ব্রাদার অথবা অ্যাড্রেসিং এজ সিস্টার দিয়ে আমরা এটাকে চেঞ্জ করবো। ওকে গাইজ, রুলসগুলো নর্মাল বেসিক রুলসগুলো প্যাসেজ ন্যারেশনের উপরে যেগুলো জানা দরকার সেগুলো অলরেডি শেষ হয়ে গেলো। নাও লেটস মুভ অন এক্সারসাইজ। রুলসের পাশাপাশি যদি আমরা এক্সারসাইজটা করি তাহলে আমাদের লেসনটা একদম সাকসেসফুলি আমরা শিখে নিতে পারবো। ওকে, লেটস মুভ অন। ওকে গাইজ, না আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এক্সারসাইজ লেখা আছে। আমি এক্সারসাইজটা প্রথমে পড়বো, তারপর এখান থেকে আইডেন্টিফাই করবো লিসেনার, স্পিকার,
রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এবং সাথে সাথে আমরা এটা সলভ করবো, তখন সহজে বুঝে আসবে যে আসলে কীভাবে এটাকে সলভ করতে হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট নারেশনে। ওকে, সো আমরা এখন দেখতে পাচ্ছি লেখা আছে দ্য গেস্ট সেইড, কমা ইনভার্ট কমা, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। দেন another statement, another sentence, I have walked 10 miles at a stretch, and then I said take some rest and then you can drink water. এই যে সেন্টেন্স এখানে 1 2 3 4 5 লাইন্স অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা দেখবো এখানে স্পিকারকে এবং লিসেনারকে, রিপোর্টিং ভার্ব কোন অংশ এবং রিপোর্টেড স্পিচটা কোন অংশ, চারটা জিনিস যদি আমরা আইডেন্টিফাই করি, তাহলে আমরা জানি রুলসগুলোতে আমরা লিখেছিলাম যে আগে আমরা কী করব, রিপোর্টিং ভার্ব দিয়ে আমরা স্টার্ট করব। সো রুলস ফলো করেই আমরা এটা সলভ করবো, তখন দেখা যাবে সহজে সলভ হয়ে যাবে। লেটস স্টার্ট অ্যাগেইন। দ্য গেস্ট সেইড, প্রথমে এখানে রিপোর্টিং ভার্বটা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি। দেন প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ, এখানে প্লিজ দিয়ে ওয়ার্ডটা আছে, তাহলে বুঝে যাচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে আসছে। অ্যান্ড দেন এই এখানে ফুল স্টপ, ইনভার্টেড কমা, দেন অ্যাগেইন ইনভার্টেড কমা, বুঝে যাচ্ছে দ্য গেস্ট এই কথাটা বলছে, প্রথম কথা বলার পরে সে পরের কথাটা সে নিজেই বলছে। আই হ্যাভ ওয়াক 10 miles at a stretch, এটা বলেও সে থামে নাই, সে পরে আরেকটা কথা বলছে, মাই থ্রোট হ্যাজ বিন কমপ্লিটলি ড্রাই, আমার গলা একেবারে শুকিয়ে গিয়েছে। এটাও তার কথা, এটাও তার কথা, এটাও তার কথা। তো একই পার্সন তিনটা কথা একসাথে বলেছে, মানে তিনটা কথাকে আমরা অ্যাড করব, এটাও অ্যাড করব, এটাও অ্যাড করব, আবার এটাও অ্যাড করব, তিনটাকে অ্যাড করে আমি এখানে সলভ করব। আপনারা দেখেন প্লিজ, আমরা যখন লিখব ইনডাইরেক্টে, তাহলে এখানে দ্য গেস্ট সেইড, ওখান থেকে আমরা স্টার্ট করবো, কিন্তু সেইডটা উঠিয়ে আমরা কী লিখবো, যেহেতু প্লিজ আছে বোঝা যাচ্ছে রিকোয়েস্ট টাইপের সেন্টেন্স, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা জানি যে সেইড উঠে অথবা সেইড উঠে অ্যাডভাইসড, অথবা সেখানে বসবে যে রিকোয়েস্টেড, অথবা সেখানে বসবে যে অর্ডার্ড, এই টাইপের কোনো একটা ওয়ার্ড। তো যেহেতু প্লিজ আছে, সো এই ওয়ার্ডটা দেখে আমরা এটাকে বাদ দিব, বাদ দিয়ে এখানে লিখবো রিকোয়েস্টেড, এই সেইডটাকে উঠিয়ে। তাহলে চলুন স্টার্ট করা যাক। দ্য গেস্ট সেইডটা উঠে আমি লিখবো রিকোয়েস্টেড, তারপরে সাথে সাথে টু দিতে হবে, এখানে দ্যাট দেওয়া যাবে না যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, প্লিজ দিয়ে স্টার্ট করা, এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স এটা, যে করে আমরা এখানে কী দিতে পারবো না, দ্যাট দেওয়া যাবে না, আমরা দিব সেখানে টু, আমি টু দিয়েছি। টু দেওয়ার পর এটা তো অলরেডি আমরা লিখে ফেলছি, এখানে রিকোয়েস্টেড লেখার সাথে সাথে প্লিজের আইডিয়াসটা এখানে চলে এসছে। নাও গো টু গিভ, এখানে আমরা গিভ থেকে স্টার্ট করবো, গিভ, তারপরে মি আছে, মি ফার্স্ট পার্সন। এই মিটা ফার্স্ট পার্সন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ইন্ডিকেট করবে, মানে এখানে গেস্টকে ইন্ডিকেট করবে, এই জন্য আমরা এই মিয়ের বদলা কি লিখবো, হিম। এ গ্লাস অফ ওয়াটার, যেভাবে ম্যাচুবে বসে যাবে, এ গ্লাস অফ ওয়াটার, এই পর্যন্ত চলে আসলো, তারপরে ফুল স্টপ, ইনভার্টেড কমা, এরপরে আবার নতুন ইনভার্টেড কমা করে আবার নতুন একটা অংশ একসাথে সে বলে গেছে, একই পার্সনের কথা। সো এটাকে আমরা এখন অ্যাড করবো। এখন দেখবো সেটা অ্যাসার্টিভ আছে নাকি ইম্পারেটিভ, না অপটেটিভ, না এক্সক্লেমেটরি, না ইন্টারেটিভ আছে, রাইট? তো আমরা দেখতে পাচ্ছি আই হ্যাভ ওয়াক 10 miles at a stretch, একটা না আমি 10 মাইল হেঁটেছি। এ থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ যদি হয় তাহলে অ্যান্ড এডেড বলতে পারি আমরা, অ্যান্ড সেড দ্যাট বলে কন্টিনিউ করি, অ্যান্ড এডেড দ্যাট। এই আই হ্যাভটা উঠে আমরা কী করবো, আই এখানে আবার ফার্স্ট পার্সন, আবার এটাকে ইন্ডিকেট করবে, তাহলে হি লিখবো প্রথমে, আই এর বদলা গেস্টকে পরিবর্তন করে আমরা এখানে হি লিখলাম, রাইট? আইটা ইন্ডিকেট করে ওকে গেস্টকে, এখন গেস্টের পরিবর্তে প্রোনাউন এখানে হি বসবে, রাইট? এখন আই হ্যাভ আছে মানে প্রেজেন্ট পারফেক্টে আছে, এটা চলে যাবে পাস্ট পারফেক্টে, তাহলে হ্যাভের পরে হ্যাভের বদলা আমরা কী লিখবো এখানে, হ্যাড, হি হ্যাড ওয়াকড, ওয়াকড পাস্ট পার্টিসিপল আছে, V3 ফর্মে আছে, আমরা সেটাই লিখে ফেলবো, ওয়াকড 10 miles at a stretch, হুবহু বসিয়েছি আমরা 10 miles at a stretch, my throat has been completely dry, এটা শেষ হয়ে গেল আমাদের। এখন আপনারা আসলাম থার্ড সেন্টেন্স, এই অংশে আসলাম, এইটার কী হবে,
এটাকে আমরা অ্যাড করতে হবে ওটার সাথে, বিকজ এই দ্য গেস্টের কথাই হচ্ছে তিনটাই একসাথে। ওকে, তাহলে মাই থ্রোট হ্যাজ বিন কমপ্লিটলি ড্রাই, এটাকে আমরা কীভাবে অ্যাড করবো? আমরা লিখবো যে হিজ থ্রোট, এই মাইটা ফার্স্ট পারসন ও গেস্টকে ইন্ডিকেট করে, এই জন্য মাইয়ের বদলা লিখবো হিজ। থ্রোট আছে, আমরা থ্রোট লিখবো হিজ থ্রোট। হ্যাজ বিন আছে, হ্যাজ বিনটা হবে হ্যাড বিন, প্রেজেন্ট পারফেক্ট থেকে এটা পাস্ট পারফেক্টে চলে যাবে। had been completely dry, ফুল স্টপ। এখন ফুল স্টপ দিতে পারি ইজিলি, কোনো অসুবিধা নেই, বিকজ এখানে আমরা দেখতে পাচ্ছি আই সেইড আছে। কিন্তু একটা জিনিস হলো যে অ্যান্ড অ্যাডেড দ্যাট হি হ্যাড 10 miles at a stretch, কিন্তু সরাসরি কি হিজ থ্রোট বলা যায়? এটা স্ট্রেচ বলার পরে কি আমরা সরাসরি হিজ থ্রোট এই অংশটা সরাসরি অ্যাড করবো, নাকি এন্ড এডেড বা ফার্দার এডেড টাইপের কিছু একটা? এখন অবশ্যই একটা মিসিং আছে, সেখানে আমরা কী করবো, একটা জিনিস অ্যাড করব, সরাসরিভাবে লেখা যায় না, রাইট? সো আমরা এখন লিখবো অ্যান্ড, যেহেতু এখানে অ্যান্ড এডেড লিখছি তাহলে অলসো এডেড দিয়ে দিলে হয়ে যাবে। অ্যান্ড অলসো এডেড দিয়ে তারপরে হিজ থ্রোট হ্যাড বিন কমপ্লিটলি ড্রাই লিখলে তখন এটা পারফেক্ট সলিউশন হয়ে গেল। ওকে, নাও কাম টু দ্য লাস্ট ওয়ান। এই অংশটা আমাদের এখন বাকি আছে, নতুন অংশ এখানে আই সেড বলছে, তাহলে আই সেড থেকে স্টার্ট হবে। ওকে, মানে লিসেনার দিয়ে কথা শুরু হচ্ছে এখন। আই সেড লিখে ফেললাম সরাসরি, বিকজ এখানে ঠিক আছে। সো এখানে সেডটা আমরা লিখতে পারবো না, বিকজ আজকে দেখতে হবে যে রিপোর্টেড স্পিচের অংশটা সেটা অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ না অবজেক্টিভ না এক্সক্লেমেটরিতে আছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। সো এখানে টেক সাম রেস্ট প্রথমে ভার্ব দিয়ে স্টার্ট, সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে এই জায়গায় কমান্ড না অ্যাডভাইস না রিকোয়েস্ট আছে, দেখাই যাচ্ছে এখানে এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডভাইসের মতো আছে। সো আমরা বলতে পারি যে আই অ্যাডভাইসড টু টেক সাম রেস্ট। অ্যাডভাইস টু আবার দিলাম কেন? কমা ইনভার্ট কমা উঠে এখানে আমি টু দিলাম, বিকজ এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আই অ্যাডভাইস টু টেক সাম রেস্ট। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হুবহু আমি কপি করছি, টেক সাম রেস্ট অ্যান্ড দেন ইউ ক্যান, এই ইউটা হচ্ছে সেকেন্ড পারসন। এই রিপোর্টিং ভার্বের ফার্স্ট সাবজেক্টে আছে আই, সো অবশ্যই এখানে আই সেড টু হিম, এই হিমটা এখানে উজ্জ্ব আছে, সেই হিসেবে আমরা এই ইউটা পরিবর্তন করে আমরা চেঞ্জ করে ওই যে গেস্টের যে আরেকটা স্পিকার আছে সেটাকে আমরা এখানে ইউ এর বদলে এখানে পরিবর্তন করে দেবো। আই অ্যাডভাইস টু টেক সাম রেস্ট অ্যান্ড দেন হি, ইউ উঠে বসবে হি। ওকে, ক্যান আছে, ক্যানটা হয়ে যাবে কুড drink water. Okay guys, now see the solution is very easy. আমরা যদি স্ট্রাকচার ফলো করি এবং এই যে প্যাসেজ নেশনের যে রুলসগুলো আমরা এক্সারসাইজ করার আগে যেগুলো দিয়েছি সেগুলো যদি ফলো করি তাহলে খুব সহজে আমরা একটা প্যাসেজ ন্যারেশন থেকে ন্যারেশনের মধ্যে ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট থেকে ইজিলি চেঞ্জ করতে পারবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে, বেস্ট অফ লাক, দেখা হবে নেক্সট ভিডিওতে।